বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে নতুন বন্ধু খুঁজতে হবে। এই বন্ধু আসলে আন্তর্জাতিক সম্পর্কের কথা বলতেছে, যে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কটা একটু সম্পর্কের ক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হবে। এর কারণ কি? এর কারণগুলো কি তাও এই প্রতিবেদনে বলা হয়েছে। আমাদের আসলে কি কি পটেনশিয়াল আছে আমাদের দেশের, বাইরের দেশের অর্থনীতিতে আমাদের দেশ কতটা ভূমিকা রাখছে, এই ব্যাপারগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে। এবং আমরা আসলে কি পরিবর্তন আনতে পারি, কোন দিকে আনলে আমাদের আসলে ভালো হবে। বিশ্ব রাজনীতি যেহেতু নতুন মোড়ে যাচ্ছে, নতুন দিকে মোড় নিচ্ছে, এই নিয়ে আমি বেশ কিছু প্রতিবেদনও আসলে সামারি করেছি ভিডিওতে। তো সেগুলো আপনারা দেখে নেবেন প্লেলিস্টে গিয়ে। তো এই ছিল আজকের প্রতিবেদনটা, মূলত যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে নতুন বন্ধু কেন খুঁজতে হবে এই নিয়ে প্রতিবেদনটা। এই নিয়ে প্রতিবেদন লিখেছেন আকরাম হোসাইন, তিনি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তো এই প্রতিবেদনে মূলত প্রথম দিকে তিনি দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন দেশের অবদানগুলো। দ্বিতীয়ত তিনি দেখিয়েছেন যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া আসলে কি কি পরিবর্তন আসতেছে এবং সেই জন্য বাংলাদেশের আসলে কেন পরিবর্তনটা করা দরকার। এরপরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা বিষয় এখানে উঠে এসেছে। আমরা অন্যান্য দেশের সাথে সম্পর্ক কিভাবে বাড়াতে পারি, ঠিক আছে? বা আমেরিকা এখন ট্রাম্প আছে, সেক্ষেত্রে বাংলাদেশ কি পদক্ষেপ নিতে পারে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বা একটু ভালো করার ক্ষেত্রে। আর সবশেষে আমাদের দেশের থেকে আসলে কি করা উচিত আমাদের মানব সম্পদে রূপান্তর করার জন্য, মানব যে জনগোষ্ঠীটা আছে, বা আমরা অন্যান্য কোন কোন ক্ষেত্রে আসলে উন্নয়ন করতে পারি, এই ব্যাপারটা আর কি। তো প্রথমে আমি প্রতিবেদনের শুরুর দিকে বলছি যে এশিয়ান টাইগার, বাংলাদেশকে কিন্তু এশিয়ান টাইগারও বলা হয় আর কি, ঠিক আছে? তো এই উদীয়মান এশিয়ান টাইগার যেটা, উদীয়মান এশিয়ান টাইগার বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু আসলে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আচ্ছা এরা ছাড়াও আরো অনেকগুলো দেশে অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে, অবদান রাখছে। প্রশ্ন হতে পারে কিভাবে। আপনি দেখেন, সৌদি আরবের যদি কনস্ট্রাকশন খাতের কথা বলেন বা অবকাঠামো নির্মাণের কথা বলেন, এখানে প্রতিটা জায়গায় মনে হয় আসলে বাংলাদেশির ঘাম, শ্রম এগুলো সব জড়িয়ে আছে। যদি আমি বলি যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাষ্ট্রে প্রায় 14 থেকে 15 হাজার শিক্ষার্থী, তাদের টিউশন ফি, জীবিকা, এই সকল ব্যাপারে দেখা যায় যুক্তরাষ্ট্রে আসলে সেখানেও অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো বাইরের এরকম বৃহৎ অর্থনীতির দেশগুলোতে কিন্তু আমাদের দেশের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তারপরও না আসলে আমরা সম্মানজনক জায়গা একটা তৈরি করতে পারিনি আন্তর্জাতিক রাজনীতিতে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের যে রাজনীতিতে, সেই রাজনীতিতে আসলে স্বতন্ত্র যে পরিচয়টা, এই পরিচয়টা না অভাব ছিল। আমরা রাষ্ট্র পেয়েছি, তবে ন্যাশন বিল্ডিংটা আমাদের দেশে হয়নি। এই 24-এর গণ অভ্যুত্থান আমাদের যেন সেই সুযোগটা এনে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দল, সকল ধর্ম, সকল বর্ণের মানুষ একত্রিত হয়েছে। এই পাওয়ারটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যে যে স্বতন্ত্র একটা পরিচয় বিশ্ব রাজনীতিতে, এটা কিন্তু আসলে আমরা এনশিওর করতে পারবো। একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের যে বর্তমানে 18 কোটির মতো মানুষ আছে, তার মধ্যে আসলে 10 কোটির বেশি তরুণ আর কি। তো এত এত তরুণ, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছি। তার মানে এটাকে আমরা আমাদের আসলে ফুল কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগাতে পারলে আমরা অনেক দূর আগাতে পারবো। এটাকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে দেখা যাবে একটা বেকারত্বের বোঝা আগামী 40-50 বছর আমাদের ঘাড়ে থাকবে, ঠিক আছে? তো এই যে তরুণ, যাদের বয়স আসলে 40 বছরের নিচে, এরাই আসলে কি আগামী দিনের রাজনীতি বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এই তরুণরা বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়ের ব্যাপারে একমত। ফলে আমরা যদি স্বতন্ত্র পরিচয় বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারবো। চলেন এবার আসি যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটটা দক্ষিণ এশিয়ায় কিরকম। দেখেন, দক্ষিণ এশিয়ায় কিছুদিন আগেও ওয়ার অন টেরর এই নামে কিন্তু আমেরিকা আসলে বেশ কিছু আগ্রাসন চালিয়েছে অনেকগুলো জায়গায়, কিন্তু সেই দিক থেকে না সরে এসেছে। এখন অনেকটা, আগে যেমন ইসলামোফোবিক বিষয়টা ছিল, এখন এন্টি ইসলামোফোবিক ডে পালিত হয়। তার মানে সেখান থেকে কিন্তু প্রেক্ষাপটটা একটু ঘুরে এসেছে। আবার দেখেন, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এই দেশগুলোর সাথে কিন্তু এখন পশ্চিমা দেশগুলো ভালো সম্পর্ক করতেছে। গ্লোবাল সাউথের কথা বলে, যদিও আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন পড়লাম, সেখানে গ্লোবাল সাউথ আসলে ফ্রান্স মানে না, বা এটা মানা ঠিকও না। কেন, গ্লোবাল সাউথ বলতে আসলে যেভাবে অবজ্ঞা করা হয়, অন্তত কিন্তু গ্লোবাল সাউথের দেশগুলোই দেখা যায় এরা অর্থনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এ নিয়ে একটা প্রতিবেদন আছে আর কি। তো যাই হোক, পশ্চিমা দেশগুলো কিন্তু দক্ষিণের এশিয়ার এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতেছে। তারা এই নিয়ে কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, ঠিক আছে? তো বাংলাদেশকেও আসলে আগামী দিনে নতুন বন্ধু খুঁজে নিতে হবে। নতুন বন্ধু বলতে পুরাতন বন্ধু যারা আছে তাদেরকে যে ফেলে দিয়ে তা না,
সকলের সাথে সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার বিষয়টা না ঠিক এরকম দেখতে হবে। আমরা এতদিন যেটা করে এসেছি বা দীর্ঘদিন ধরে, যে ভারত আমাদের একমাত্র বন্ধু রাষ্ট্র, নট নেসেসারি ভারত একমাত্র বন্ধু রাষ্ট্র কেন হবে, আমাদের বন্ধু রাষ্ট্র তো আরো অনেক রাষ্ট্র হতে পারে, তাই না? তো এই একমাত্র জায়গাটা থেকে একটু সরে আসতে হবে। এর মানে এই না ভারতকে ফেলে দেওয়া, ভারতের সাথে সম্পর্ক না রাখা, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক আরো জোরদার করতে হবে, আরো বাড়াতে হবে, যেটা বিগত 15 বছরে দেখা গিয়েছে করা যায়নি। এইটার ব্যাপারে আমাদের কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন লক্ষ্য করতে হবে, যে এই ইদানিং দক্ষিণ এশিয়ার রাজনীতি কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। আপনি দেখেন শ্রীলঙ্কার দিকে যদি তাকান, সেখানে সরকার পতন হয়েছে। মিয়ানমারে যদি বলি, জান্তা বাহিনীর পতন প্রায় হয়ে যাচ্ছে। নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, এখানে নতুন সরকার আসছে। স্বল্প সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ায় কিন্তু আসলে সকল রাষ্ট্র ক্ষমতা একটা পালাবদল চলে আসছে। ফলে এখানে নতুন একটা সমীকরণ দাঁড়াইছে। যেহেতু বাংলাদেশেও 15 বছর ক্ষমতায় থাকা হাসিনা আসলে এখান থেকে পতন হয়েছে, সুতরাং আমাদেরও উচিত এই সকল কিছুর সাথে সমন্বয় করে একটা নতুন দিকে আসলে আহ আমাদের চিন্তা করা আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই ব্যাপারে যে বাংলাদেশ কতটা ভূমিকা রাখতে পারবে, এই যে নতুন যে সমীকরণ দাঁড়ালো, সেটা নির্ভর করবে কি আমাদের পররাষ্ট্রনীতি কতটা জনগণ কেন্দ্রিক। পররাষ্ট্রনীতি যদি হয়ে যায়, আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করলাম, যেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যত ভুল, ইংলিশে একটা প্রতিবেদন ছিল নিউজ এজ পত্রিকায়, খুব চমৎকার প্রতিবেদনটা। সেখানে দেখা গেছে যে আমাদের পররাষ্ট্রনীতির 4টা মেজর সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কি করে, তাদের হচ্ছে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য বা নিজের দলের ক্ষুদ্র স্বার্থের জন্য তারা জাতীয় যে বৃহত্তর স্বার্থ তাকে জলাঞ্জলি দিয়ে দেয়। এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যে কারণে দেখা গেছে যে একটা স্টেবল পররাষ্ট্রনীতি আমাদের গঠন হতে পারেনি। সরকার চেঞ্জ হলে নতুন নতুন পররাষ্ট্রনীতি আসে, যেটা একটা দেশের জন্য কিন্তু কি অস্বাস্থ্যকর। তো আমাদের পররাষ্ট্রনীতি যদি জনগণ কেন্দ্রিক হয়, তখন দেখা যাবে কি এই ব্যাপারগুলোতে আমরা আসলে ভালো খাপ খাওয়াই নিতে পারতেছি। আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সেটা অনেক কাজে লাগবে, এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তখন একটা গুরুত্বপূর্ণ অবস্থান করতে পারবে। দক্ষিণ এশিয়ায় ভারত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, কিন্তু দেশটি একটি বড় ভুল করেছে যে শেখ হাসিনাকে সে নিঃশর্ত সমর্থন দান করছে। শুধু সমর্থন দানই করে নাই, শেখ হাসিনার পরাজয়ের পর দেখা যায় বিভিন্ন কিছু বাংলাদেশের উপর দোষ চাপানো অনেক ব্যাপারে, এবং এই সকল কারণে দেখা যায় আসলে তার সাথে সম্পর্কটা একটা টানাপোড়েন হয়েছে বাংলাদেশের সাথে। তো যদি সেই সম্পর্কটাতে ভারত আবার সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে ভারতেরও কিছু কাজ করতে হবে। যেমন বাংলাদেশের জনগণ এবং সরকার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যে অস্থিতিশীলতা, এর সাথে আসলে জড়িত নয়, এই ব্যাপারটা ভারতের স্পষ্টভাবে একটা বার্তা দিতে হবে। এটি তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ সমস্যা এবং স্থানীয়ভাবে সমাধান করতে হবে। এই নিয়ে বাংলাদেশের উপর দোষারোপ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা মেজর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে অ্যাভয়েড করা যাবেই না, দেখেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড। আপনি ভারতের সাথে সীমান্ত আছে নেপালের, ভুটানের, পাকিস্তানের, মিয়ানমারের, চীনের, কই ওই সকল দেশে তো এরকম সীমান্ত হত্যাকাণ্ড হয় না যেরকম বাংলাদেশে হয়ে থাকে। তারা বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড করে, এবং করে বলে যে তারা হচ্ছে চোরা কারবারির সাথে জড়িত ছিল, যে কারণে গুলি চালানো। আচ্ছা, পাকিস্তান, নেপাল এই সকল সীমান্ত দিয়ে তো মাদক চোরা কারবারি ঘটে, তো তখন তো গুলি করতে দেখা যায় না, বাংলাদেশের ক্ষেত্রে কেন এরকম? তো এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে সরকার এবং নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির অনেক বেশি কাজ করতে হবে। ভারতকেও বুঝতে হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যুক্তরাষ্ট্রের ব্যাপারে। দেখেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিন্তু গণতন্ত্র বা মানবাধিকার প্রশ্নে বা রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যে বরাদ্দ তহবিল ছিল সেটা কিন্তু কমিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আমাদের অর্থনীতিটা কি আরো দক্ষতা ভিত্তিক হতে হবে, ঠিক আছে? দক্ষতা ভিত্তিক কেমন হতে হবে, যে আমেরিকাতে যাতে আমরা সস্তায় শ্রম দিতে পারি, সস্তায় পণ্য দিতে পারি, আইসিটি এবং রপ্তানিমুখী কৃষি এই সকল ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। শুধুমাত্র যে টেক্সটাইল এক্সপোর্ট করি, গার্মেন্টস এক্সপোর্ট করি, এই ব্যাপারটা না। এখান থেকে বেরিয়ে এসে আমাদের একটু ডাইভার্সিফিকেশন দরকার এখানে, ঠিক আছে? আমরা চীনের থেকে যাতে কম দামে পণ্য ভারত রপ্তানি করতে পারি, ভারত থেকে যাতে কম মজুরিতে আইটি ইঞ্জিনিয়ারিং দিতে পারি, এই ব্যাপারটা আমাদের এনশিওর করতে হবে। কারিগরি দক্ষতা আমাদের বাড়াতে হবে, ঠিক আছে? এখন চীনের থেকে কম দামে পণ্য আসলে কতটা সম্ভব দেয়া, এটা নিয়ে আমার সন্দেহ আছে। তারপরেও আমাদের এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের তরুণ সমাজকে আরো বেশি দক্ষ করে তুলতে হবে। বিশ্বমণ্ডলে কর্মসংস্থানের উপযোগী প্ল্যাটফর্ম যুক্ত করা জরুরি। বাংলাদেশের নাগরিক অত্যন্ত পরিশ্রমী এবং বিশ্বস্ত হিসেবে বিশ্বে সুনাম কুড়িয়েছে। তো আমাদের এইটাকে কাজে লাগিয়ে, এবং আমাদের সেনাবাহিনীও বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তি রক্ষায়
গৌরব ভূমিকা পালন করছে। এই যে এত এত পজিটিভ সাইন গুলো, এগুলোকে সামনে রেখে কিন্তু আমাদের কি, আমাদের আরো এগোতে হবে, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, উপযুক্ত প্ল্যাটফর্ম করতে হবে। মনে রাখতে হবে আমাদের 1.5 থেকে 2 কোটির মতো প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। তো পররাষ্ট্রনীতি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেন হয় প্রবাসী নীতিটা, ঠিক আছে? আমাদের এই যে পররাষ্ট্রনীতি কিন্তু শুধুমাত্র বৈদেশিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যে প্রবাসীদের ব্যাপারে সেবামূলক যে নীতি, এই নীতিটা আসলে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে তরুণ এবং সক্রিয় লোকজনদেরকে আমাদের মিশনগুলোতে স্থাপন করতে হবে, যারা তরুণ এবং সক্রিয়। দেখা যায় প্রবাসীদের ক্ষেত্রে তাদের উত্তম সেবা প্রদান, তাদের ভোটাধিকার নিশ্চিত করা, তাদের ভাষা শিক্ষা, ব্যবসা সুযোগ করা, চিকিৎসা সহায়তা, এটা তো খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা সহায়তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন মৃত্যুর পর তাদের লাশটা দেশে আনা নিয়েও অনেক ঝামেলা দেখা যায় মাঝে মধ্যে। এইটা মানে এটা আসলে কি বলবো, এই ব্যাপারেও আসলে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। আমাদের মানব সম্পদ রপ্তানির খাতে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। শুধুমাত্র লেবার, কনস্ট্রাকশনের লেবার বিষয়টা এরকম না। এই যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বললেন যে আমরা নার্স রপ্তানি করতে পারি একটা হিসেবে, ঠিক না? তো এরকম কারিগরি দক্ষতা, যে যে জায়গায় ভ্যাকেন্সি আছে, এই নিয়ে একটা প্রতিবেদন আছে যে আমার অভিবাসী যারা প্রবাসী তাদেরকে পাঠানোর ব্যাপারে। যুক্তরাজ্য, কানাডা, তারা কিন্তু তাদের নিয়ম বদলেছে, তাদের কি রকম ভ্যাকেন্সি আছে তারা সেই অনুযায়ী ডিমান্ড করে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে যায়। তো আমাদের আসলে সব জায়গায় ভ্যাকেন্সি কি আছে সেই অনুযায়ী আমাদের ম্যান পাওয়ার প্রডিউস করতে হবে, তাইলেই দেখবো যে আমরা সঠিক জায়গায় উচ্চ মূল্যে রপ্তানি করতে পারতেছি। যেখানে ভারতের একজন অনেক বেশি টাকা ইনকাম করতেছে বাইরের দেশ থেকে 6 ফিগার, সেখানে আমাদের দেশের 50 জন মিলেও সেই টাকা ইনকাম করতে পারতেছে না। এর কারণ কি? এর কারণ সেইভাবে আমাদের দেশের মানুষ দক্ষ শ্রমিক আমরা পাঠাচ্ছি না, ঠিক আছে? শুধুমাত্র গার্মেন্টস এবং চামড়ার উপর আমাদের নির্ভর না করে নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে হবে। আর সর্বোপরি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য খুবই জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু একটা ব্যাপার দেখি যে মিয়ানমার বলি, পাকিস্তান বলি, আফগানিস্তান বলি, এই সকল দেশের রাজনৈতিক স্থিতিশীলতার থেকে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অনেক বেশি। আমরা যেন এটাকে সম্পূর্ণ কাজে লাগাতে পারি এবং একটা টেকসই যদি আমরা নীতি করতে পারি, তখন দেখা যাবে বৈদেশিক বিনিয়োগও কি অনেক বেশি বাড়বে এবং আমাদের বৈশ্বিক অবস্থানও আরো সুদৃঢ় হবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি বেশ কিছু জিনিস আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।